সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রো সেম টু দ্য পয়েন্টে। সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেল আইয়ের এই বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি সানজিলা তন্নি। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি এক নতুন সরকার, কিন্তু তারপর থেকেই শুরু হয়েছে এক ধরনের সংকট। সেই সংকট যেন থামছেই না, আর এই সংকটে নতুন করে যুক্ত হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে ভারত বাংলাদেশ বৈষম্য, ভারত বাংলাদেশে এক ধরনের সম্পর্কের টানাপোড়েন। সেই টানাপোড়েন থেকে আমরা উত্তরণ চাই। কবে নির্বাচন হবে? রাজনৈতিক দলগুলো নির্বাচনের কথা বলছে, সাধারণ জনগণ তাদের জীবনের নিরাপত্তা স্বস্তির কথা বলছে। সব কিছু মিলিয়ে আজকে আমরা আলোচনা করব সংকট, সংস্কার ও নির্বাচন। আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, গণফোরাম। শুভেচ্ছা এবং স্বাগত আপনাদের দুজনকে। নীলুফার চৌধুরী মনি, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। বলছিলাম সংকট, সংস্কার এবং নির্বাচন। আমরা জানি যে অনেকগুলো সংস্কার কমিশন তৈরি হয়েছে, তারা কাজ করছে। ডিসেম্বরের 31 তারিখে অনেকগুলো সংস্কার কমিশন রিপোর্টও দিবে, এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনের কথা বলছে, অনেক ধরনের ষড়যন্ত্রের কথাও দেখছি আমরা, ষড়যন্ত্র দেখতেও পাচ্ছি। এমনকি আপনারা বারবার বলছেন যে নির্বাচন বিলম্বিত হলেই ষড়যন্ত্র, মানে নির্বাচন বিলম্বিত হওয়ার সঙ্গে ষড়যন্ত্রের কি সম্পর্ক? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচককে শুভেচ্ছা। দেখেন, নির্বাচন এবং ষড়যন্ত্র এবং সংকট যে জিনিসগুলো কিংবা সংস্কার যেটাকেই বলি না কেন, বাংলাদেশ একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এই জন্য বলছি, আমরা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম একটা স্বৈরাচার পতনে, একটা ফ্যাসিস্টের পতনে, একটা হায়নার পতনে, বাট 7 দিনও যেতে পারে নাই। আমরা যখন দেখলাম আমাদের অবস্থাটা, আমরা ওই অঙ্কের ছোটবেলা পড়েছিলাম, আপনিও পড়েছিলেন, তৈলাক্ত বাঁশের অঙ্ক, 3 পা উপরে উঠে তো 4 পা নিচে নামে। তো এইভাবে হলে আমরা কখনোই কোনো দিনই এগোতে পারবো না। আজকে আপনার নির্বাচনটা একটা যে সরকারটাকে ওই সময়ের প্রয়োজনে নিয়ে আসা হয়েছিল, আপনি জানেন 3 দিন দেশে কোনো সরকার ছিল না, কোনো শাসন ব্যবস্থা ছিল না, কোনো আইন শৃঙ্খলা ছিল না, পুলিশ কোথাও ছিল না, পুলিশ অনেক দিন ছিল না। এখনও পুলিশ যে আসছে, পুলিশ কিন্তু তার সম্পূর্ণ দায়িত্ব সম্পূর্ণভাবে নিয়ে আসে নাই। অনেক পুলিশ এখনও তার ব্যারাকে ফিরে আসে নাই। যখন এই অবস্থা 3 দিন পরে যখন রাষ্ট্র গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে, তখন কিন্তু আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। বিশ্বের অনেক বড় বড় দেশে, অনেক নামকরা গণতান্ত্রিক দেশেও যদি আমরা পড়ি যে 10 সেকেন্ড 20 সেকেন্ড যদি ইলেকট্রিসিটি না থাকে, অনেক বড় বড় অকারেন্স ঘটে যায়। সেই হিসেবে 72 ঘন্টা বাংলাদেশে কোনো সরকার ছিল না, কোনো শাসন ব্যবস্থা ছিল না। তারপরেও আলহামদুলিল্লাহ যে বাংলাদেশের মানুষ, আপামর জনসাধারণ শান্তিপ্রিয়, তারা কোনো চরম পর্যায়ে কোথাও নেয় নাই। যে কথা হায়না সরকার বলেছিল যে একদিন, প্রথম দিনই যদি সরকার না থাকে, একদিনেই 5 লক্ষ লোক নিহত হবে, হত্যা করা হবে, সেটার কিন্তু আমরা কোনো আলামতি পাইনি। কিন্তু তারপরেও সরকার এগোতে পারছে না। অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদেরকে এক ধরনের ম্যান্ডেট দিয়েই তাদেরকে নিয়ে আসা হয়েছে। কিন্তু তারা কিন্তু আসার পরে যেভাবে রাজনৈতিক দলদের সাথে বসার কথা, যেভাবে কাজ করার কথা, সেভাবে তারা করে নাই। এবং না করাতে, এবং যাদেরকে আপনি দেখলেন যে পতিত সরকার পালিয়ে চলে গেল, পতিত সরকার পালিয়ে চলে গেল, তার সাথে কিছু এমপি মন্ত্রী পালিয়ে চলে গেল, কিন্তু পতিত সরকারের সমস্ত যে মানুষগুলো তারা কিন্তু থেকে গেল। তারা খুব বেশি হলে এক জেলা থেকে আরেক জেলা গেল। এই মানুষগুলোকে যখন আইনের আওতায় আনা হলো না, আপনার অন্তর্বর্তীকালীন সরকার, যেটা প্রথমেই শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তারা ক্ষমতায় আসলেন এবং নির্বাচন দিবেন এবং কিছু সংস্কার করবেন, এই প্রত্যয়ে তারা কিন্তু ক্ষমতায় এসেছিলেন। নির্বাচন হলে বা নতুন একটি সরকার আসলে, নির্বাচিত সরকার আসলে আলাদা কি হবে? না, নতুন একটা সরকার আসলে, সরকার জনগণের ম্যান্ডেটের যে সরকার, সে আসলে যা হবে, আমি যেটাই বলছিলাম যে ওনারা কিন্তু ওইভাবে কাজ করতে পারছেন না বলেই কিন্তু লেক একটার পর আরেকটা বেড়েই চলেছে, সমস্যা একটার পর আরেকটা বেড়েই চলেছে, এবং সমস্যা বাড়তে বাড়তে এখন আপনার জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যন্ত চলে যাচ্ছে। তো সেইখানে যখন একটা সরকার, যদি তার অভিজ্ঞতার অভাব থাকে, যদি তার কাজ করার, রাজনীতিবিদদের নিয়ে কাজ করার যদি সমস্যা থাকে, তাহলে তো সরকারের খুব তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে তার
নির্বাচিতদের হাতে ক্ষমতা পরিচালনার, দায়িত্ব পরিচালনার ভার দিয়ে তাকে সরে যাওয়া উচিত আমরা মনে করি। নইলে এই যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, সৃষ্ট সমস্যা মোকাবেলার জন্য শুধু জাতীয় ঐক্য গঠন করলে, জাতীয় ঐক্য গঠনের ডাক দিয়ে দূরে সরে থাকলে বা ঐক্য গঠন করলেই হবে না। ওই যাদেরকে নিয়ে জাতীয় ঐক্য গঠন করবে তাদেরকে কিন্তু সময় অসময়ে তাদের সাজেশন নিতে হবে, ডাকতে হবে। এবং এইভাবে যদি উনি কাজ করতে পারেন, চেষ্টা করতে পারেন, নইলে আপনার নির্বাচনের কোনো বিকল্প এই মুহূর্তে কোনো কিছুই দেখছি না আমরা। একজন রাজনৈতিক সরকার হয় কি অনেক রকম রিস্ক নিতে পারে, ডিসিশন নিতে পারে, ডু অর ডাই একটা চিন্তা করতে পারে, কিন্তু অভিজ্ঞতার অভাবে কোনো অনভিজ্ঞ সরকার, কোনো শান্তিপ্রিয়, আপনি জানেন রবীন্দ্রসঙ্গীত খুব ভালো গান, কিন্তু রবীন্দ্রসঙ্গীত শুনলে কিন্তু ঘুম পায়। তো ঘুম পাওয়া সরকার যদি থাকে তাহলে হবে না। আপনাকে কখনো কখনো দেশ চালাতে গেলে নজরুল গীতির বিকল্প হতে পারে না। ওইখানে কারার ওই লৌহ কপাট, ওইটাই সবচেয়ে বেশি, কিংবা চল 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 ঊর্ধ্বে গগনে বাজে মাদল, ওইটাই যতটা ভাব সৃষ্টি করতে পারবে দেশের জন্য, রাজনীতির জন্য, আমার সভরেন্টির জন্য, আমার স্বায়ত্ত শাসনের জন্য, আমার স্বাধীনতার জন্য, ততটা কিন্তু আপনার রবীন্দ্রসঙ্গীত ওটা পারবে না। তো উনি কখনোই কারার ওই লৌহ কপাটের অবস্থার মধ্যে ছিলেন না, ওই ধরনের কোনো গান কবিতা কিছুই উনি দিয়ে যেতে পারেন নাই। তো সেই জন্য আমি বলছি, সরকার যদি সরকারে থাকতে চায়, যদি নির্বাচনটাকে সহজে না দিতে চায়, তাহলে উনি খুব সংকটে পড়বেন। আবার যদি জাতীয় ঐক্য গঠন করে যদি রিস্ক না নিতে পারেন, তাহলে আরও বেশি সংকটে পড়বেন। এই জায়গা থেকে সরকারকেই চিন্তা করতে হবে সে কী করবেন। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। আপনার কাছে জানতে চাই, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি বলেছেন দেশের সংকট নিরসনের জন্য নির্বাচন দরকার। আজ জামাত ইসলামীর আমির তিনি কুমিল্লা টাউন হল মাঠে তাদের একটি কর্মী সম্মেলনে বলেছেন যে সময়ক্ষেপণ না করে দ্রুত সংস্কারের গতি বাড়িয়ে দ্রুত নির্বাচন দিতে। অনেক রাজনৈতিক দলই নির্বাচনের কথা বলছে, আপনার দলের সেখানে অবস্থান কি, এটি একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে যদি সব দলই নির্বাচন চায় তাহলে সরকার কি চায়? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে চ্যানেল আই এবং আমার সম্মানিত সহ আলোচক এবং দর্শক শ্রোতাকে। দেখেন, আমরা 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এর জন্য বাংলাদেশের মানুষ কিন্তু প্রস্তুত ছিল না। আমরা দেখেছি যে একটা প্রতাপশালী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে বলা হতো, যিনি 16 বছর জগদ্দল পাথরের মতো গণতন্ত্রের নামে তথাকথিত একটা প্রহসনের নির্বাচন দিয়ে ক্ষমতায় এসেছিলেন এবং সব প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করেছে এবং ক্ষমতায় টিকে থাকার জন্যে তার বাইরে আর কিছুই ছিল না। এমন একটা পরিস্থিতিতে যখন 5 তারিখে অভ্যুত্থান হলো এবং তখন তার 350 এমপি এবং বিরাট মন্ত্রী পরিষদ এবং সারা দেশের হাজার হাজার নেতাকর্মী 1 ঘন্টার মধ্যে কোথায় হারিয়ে গেল আমরা জানতে পারলাম না। কিছুক্ষণই পরেই দেখলাম যে সেই প্রভাবশালী প্রধানমন্ত্রী হেলিকপ্টারে পালিয়ে গেছে। এই রকম একটা পরিস্থিতিতে 3 দিন সরকার ছিল না, আপা বলেছেন। ঠিক এরকম একটা পরিস্থিতিতে একটা জাতীয় আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে আমরা সকলেই সমর্থন করেছি, উনি দায়িত্ব নিয়েছেন। এই দায়িত্ব এমন একটা পরিস্থিতিতে নিয়েছে যখন এই 16 বছরে এই দেশের সকল প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়, এ কথা যেমন সত্য, আমার সংবিধানেও আছে যে রাষ্ট্রের মালিক জনগণ। কিভাবে সেটা হয়? আপাত সংসদ সদস্য ছিলেন, প্রতি 5 বছর পর পর জাতীয় নির্বাচনে মানুষ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটা সরকার গঠন করে। এখন এই যে আমি ভোট দিয়ে আমার মনের মতো একজন সৎ এবং যোগ্য ব্যক্তিকে রাষ্ট্র ক্ষমতায় আমি অধিষ্ঠিত করব, কিন্তু স্বাধীনতার পরে একেবারে যদি বলি প্রথম সরকার থেকে 2018 সাল পর্যন্ত আমরা কিন্তু সেই অবস্থা পাই নাই। সেজন্যই 90-এ আমরা গণ আন্দোলন করে একটা এরশাদ স্বৈরাচারী সরকারের পতন ঘটালাম
শাহাবুদ্দিন সাহেবের অধীনে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় আসলো। কিন্তু আমরা যে অর্থে এরশাদকে মানে ক্ষমতার থেকে সরালাম, আমরা কিন্তু সেটা পেলাম না, আবার আন্দোলন করতে হলো, করে আবার আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিলাম। এরপরে আবার শেখ হাসিনা ক্ষমতায় এসে তার ক্ষমতা ধরে রাখার জন্যে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন এবং একতরফা নির্বাচনের মাধ্যমে 3 বার তিনি ক্ষমতায় থাকলেন জোর করে। তো এতে করে বোঝা যায় যে শুধু নির্বাচন হলেই ক্ষমতার পরিবর্তন হবে, একটা দল আসবে, কিন্তু এই নির্বাচন ব্যবস্থা যে অর্থে হওয়া দরকার পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোতে হয়, আমাদের দেশে কিন্তু তা হয় না। প্রহসনের নির্বাচনই আমরা সবসময় দেখে এসেছি। এই জন্যে আমাদের দল মনে করে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্যে আমার দেশের প্রশাসনকে যেভাবে ঢেলে সাজানো দরকার, নির্বাচন কমিশনকে সেই অর্থে উপযুক্ত তৈরি করা দরকার। এইগুলো না করে যেন তেন একটা নির্বাচন হলে পূর্বের যে অবস্থা এখনও তাই হবে। আমরা অবশ্যই নির্বাচন চাই, অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দীর্ঘদিন থাকে এটা আমরা চাই না, কিন্তু নির্বাচনের জন্য একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করা আবশ্যক। এবং সব দলগুলো বলছে যে আমরা সংস্কার চাই। আমাদের দল গণফোরাম আমরা 2 বার আমাদের প্রিয় নেতা ডক্টর কামাল হোসেনের সঙ্গে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছি। সেখানে আমরা বলেছি যে আমরা নির্বাচন চাই, যৌক্তিক সময় পর্যন্ত আপনাকে দিতে চাই। এই সরকার অনন্তকাল ক্ষমতায় থাকবে সেটা আমরা চাই না, কেউ চাই না। আমি একটু যোগ করি, ঢেলে সাজানো কিংবা সংস্কারের কথা তো সব দলই বলছে, মানে সংস্কারেরও তো একটা বর্ডার লাইন থাকা দরকার। কতটুক পর্যন্ত সময় চান কিংবা আপনারা কতদিন সময় দিতে চান, এটা তো নির্দিষ্ট করে নিশ্চয়ই কেউ বলতে পারছে না, কিন্তু সেটি 1 বছর নাকি 2 বছর নাকি আরো 3 বছর কিরকম? আমরা কিন্তু এটা না, কারণ এই সরকারের সবকিছু দৃশ্যমান হওয়া উচিত। আমরা কিন্তু সরকারের সাথে বারবার বসছি এবং আমাদের এখানে বিরোধী দল বিএনপিও বলছে যে একটা রোড ম্যাপ চাই। সরকারের কাছ থেকে আমরা এই প্রত্যাশাটা চাই যে তারাও কিন্তু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবে, এই ঘোষণা দিয়েই কিন্তু তারা দেশ শাসন করছে। এখন তাদেরই ঘোষণা করা দরকার যে আমরা এই সংস্কার করছি। কয়েকটি কমিটি করেছে এবং আশার আলো যে আমরা সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনও গঠন দেখলাম, পুনর্গঠন হয়েছে। কিন্তু সরকারকে বলতে হবে যে আমরা এই সময়ের মধ্যে নির্বাচন দেব, আর নির্বাচনের আগে জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা এই সংস্কারগুলো করছি। এখন কয়েকটা কমিটি করা হয়েছে, তারা কাজ করছে, কি করছে, কতটুকু অগ্রগতি তা কিন্তু আমরা জানি না। জনগণ কিন্তু এটাকে দৃশ্যমান দেখতে চায়, আর যতক্ষণ পর্যন্ত এই দৃশ্যমান না হবে যেন তেন একটা নির্বাচনের পথে যাওয়াটা আমরা মনে করি যে সমীচীন হবে না। এবং এই জায়গায় একটা কথা বলি, সেটা 90-এর গণ আন্দোলনের পরে একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। আপনি জানেন যে 3 জোটের রূপরেখাও প্রণয়ন হয়েছিল এবং সেখানে আমাদের আপাতত 90-এর আন্দোলনের রাজপথের লড়াকু মানুষ ছিলেন। তো আমরা কিন্তু সেই 3 জোটের রূপরেখার বাস্তবায়ন পাইনি। আজকে 5ই আগস্টের পরে ফ্যাসিস্ট সরকারের বিপরীতে আমরা যারা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, আমরা কিন্তু সবাই একটা জাতীয় ঐক্যে চলে আসছি। এই জন্যে আমরা এই গত 30 নভেম্বর আমাদের গণফোরামের জাতীয় সম্মেলন হয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। সেখানে কিন্তু আমাদের এই সমমনার সব দলকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। ডক্টর কামাল হোসেন কিন্তু বলেছে যে এই যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছে, এই জাতীয় ঐক্য সুসংহত রাখতে হবে। এই জন্য সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি এবং সুশীল সমাজের সমন্বয় জাতীয় সংলাপের মাধ্যমে আমাদের জনগণের কাছে আস্থা তৈরি করতে হবে এবং কোনো কারণেই বা কোনোভাবেই যেন এই ঐক্য সেটা বিনষ্ট না হয়। যদি এটা হয় তাহলে এরশাদের পরে যে অবস্থা হয়েছিল আমরা কিন্তু ওই ব্যাকডোরে চলে যাব। এই জন্যে জাতীয় ঐক্য যেটা নির্মাণ হয়েছে এটা আরও সুসংহত করতে হবে, এটাই হলো এখন সময়ের দাবি। অনেক ধন্যবাদ, আপনার কাছে ফিরবো। আপনার কাছে জানতে চাই, একটু ভারত বাংলাদেশ সম্পর্কের দিকে দৃষ্টিপাত করতে চাই। আমরা দেখলাম যে ভারতে বাংলাদেশের উপহাই কমিশনে হামলা হওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা জাতীয় ঐক্যের ডাক দিলেন এবং সবার সঙ্গে আলোচনা করে আমরা দেখলাম যে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের সম্মানের প্রশ্নে কিন্তু আমরা সবাই সবসময় এক ছিলাম, এক আছি, এক থাকবো, এরকম একটি জায়গা।
কিন্তু ভারতীয় গণমাধ্যম যে কাজটি করলো বা এখনো করে যাচ্ছে, তারা বিভিন্ন ধরনের সংবাদ প্রচার করছে, এবং আপনি কি ভারতের সরকারের ভূমিকা এবং ভারতীয় গণমাধ্যমের ভূমিকা এক করে দেখছেন? তারা কি একই সুরে কথা বলছে, নাকি গণমাধ্যম এবং সরকারের ভূমিকা আলাদা? দেখেন, আমি তো মনে করি একই সুরেই কথা বলছে, কারণ সরকার হঠাৎ করে এত তেজি হয়ে গেল কেন বাংলাদেশের প্রেক্ষাপটে? আমার হিসাব মিলে না যে ভারত একটা আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র, বাংলাদেশ একটা ছোট্ট হোক ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র। ভারত বাংলাদেশের সিস্টেম অনুযায়ী বাংলাদেশে লাইক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার নেতা, উনি ছিলেন সব সময় যে বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই, কিংবা সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না। সেই হিসেবে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তিন দিকেই ভারত। আমরা কিন্তু ভারতকে সম্মান করি, আমরা ভারতের সাথে বন্ধুত্বমূলক প্রত্যেকটা ব্যাপারে আশা পোষণ করি, কিন্তু ভারত কখনোই আমাদের সঙ্গে বন্ধুত্বমূলক কিংবা বড় ভাইমূলক কোনো আচরণ কোনো দিন করে নাই। তদুপরিও গত যে পতিত সরকার, সেই পতিত সরকার ভারতকে এত কিছু দিয়েছে, এত জানা অজানা এতগুলো আপনার চুক্তি সই করেছে, যে জনগণকে অন্ধকারে রেখে চুক্তি সই করেছে। এবং একটা জায়গায় তৎকালীন সরকার প্রধান ভারতে গিয়ে বলেছিল, ভারতকে যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে। এই যে ভারতকে একটা রাষ্ট্রপ্রধান দেশের কখন এই কথাটা বলতে পারে? তার বিনিময়ে যদি ভারত কিছু দিত তাহলে এটা আসতো না। ভারত আমাদের কখনোই কিছু দেয় নাই, বরং কারি কারি টাকা আমাদের ছেলেমেয়েরা বিদেশে যে স্ল্যাং আপনার অড জব করে যে ইনকাম করে পাঠিয়ে দেয়, সেই টাকাটা তারা পুরোটাই নিয়ে যায়। আজকে যতটা পতিত সরকার যতটা ক্ষতিগ্রস্ত না, আমার তো মনে হয় ভারত তার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত। নইলে ভারত কেন এত আমাদের পিছনে লাগবে? কারণ যে কথা বলে লাগছে উনি সাম্প্রদায়িকতার দোহাই দিয়ে, সাম্প্রদায়িকতা তো তার দেশে রাষ্ট্রপ্রধান চরমভাবে মৌলবাদ, চরম। তারা 2001 সালে আপনার গুজরাটে কি না করেছে, আমরা জানি যে ভারত দেশটাই তৈরি হয়েছে একটা সাম্প্রদায়িকতার উপরে। কিন্তু আমার প্রশ্নটা ছিল যে ভারতের গণমাধ্যমগুলো অনেক ধরনের সংবাদ প্রচার করছে এবং তাই নিয়ে কিন্তু ঝামেলাটা শুরু হয়েছে মূলত। এটা কি আপনি মনে করেন যে ভারত সরকারের প্রত্যক্ষ ইন্ধনেই করা হচ্ছে, নাকি তারা বলেন রয়টার? আমি আপনাকে যদি বলি, রয়টারের মতো পত্রিকা এই টাইপের পত্রিকা যখন অপব্যাখ্যা দেন, তার মানে কি সরকার না চাইলে কোনো সরকারি একটা পাশের দেশ সম্পর্কে এই ধরনের অপব্যাখ্যা দিতে পারেন? আমি আর আপনি যখন কথা বলছি ঠিক তার কিছু ঘন্টা আগে কিন্তু পঞ্চগড়ে আরেকটা আপনার বর্ডার কিলিং হয়েছে। তো তারা সব সময়ের জন্য কি তৎকালীন সরকার আপনার স্বৈরাচার শাসক থাকতেও তারা বর্ডার কিলিং মাসে মাসে করে আমাদের ভয় দেখাতো জুজুবুরির, এখনও তারা দেখাচ্ছে, এখনও তাদের পত্রিকাগুলো লিখছে, এখনও তারা নিজেরা বলছে, তাদের মন্ত্রী মিনিস্টার এমপিরা বক্তৃতায় যা ইচ্ছা তাই বলছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষদের নিয়ে। ইভেন আপনার মমতা ব্যানার্জি, যে কিনা মুসলিমের ভোটে পাশ করে সব সময়, সে জাতিসংঘের মতো জায়গায় সে বিচার দেওয়ার স্পর্ধা রাখে। তো এই যে সেটাকে আমি একটু যোগ করি, সে তার ভোট ব্যাংকে বাড়ানোর জন্য একটু হিন্দু সম্প্রদায়ের মানে সবাই তো, আপনি একজন রাজনীতিবিদ হিসেবে জানেন যে সব রাজনৈতিক দলগুলোই চায় যে একটু হিন্দুদের ভোটটা আসুক, মুসলিমদের ভোটটা আসুক। সেই জন্য কি সে আমার মনে হয় না আপনার যে সে এত বোকা যে মুসলিমদের ভোটগুলাকে বয়কট করে হিন্দু ভোট বাড়াবে, এটার জন্য হিন্দু ভোট বাড়বে। হিন্দুদের মৌলবাদদের কিন্তু আলাদা ধর্ম আছে, ওদের কোনো মানে অন্য জাতের সঙ্গে তারা মিশে না, তাদের ওইখানে বিজেপি আছে। তো কি করে মমতা এটা আশা করে? আর সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সে মুসলিমরা তাকে যা দিয়েছে তার বিনিময়ে সে এই কথাটা বলতে পারে না, কারণ একদম ঠুনকোর উপর দাঁড়িয়ে, একদম অসত্যের উপর দাঁড়িয়ে। কারণ যে চিন্ময়কে আপনার অ্যারেস্ট করা হয়েছে সেটা একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা, এবং সে মামলাটা অবশ্যই সত্য, একটা সত্য মামলা। একজন বাংলাদেশের নাগরিক হিসেবে যে শাস্তি তার পাওনা, আমরা দলমত নির্বিশেষে, যে কোনো ধর্মমত নির্বিশেষে আমরা বলবো, একজন নাগরিক যদি যে কোনো ধর্মের হোক, যে একই যদি অপরাধ করে, যে কোনো ধর্মেরই শাস্তি একই রকম হবে। সেইখানে তারা এটাকে অন্যদিকে প্রবাহিত চেষ্টা করার, এবং যে ইসকনকে হিসাব করে বলা হচ্ছিল, সে কিন্তু ওই চিন্ময় কিন্তু ইসকন থেকে বহিষ্কৃত। একজন বহিষ্কৃতর জন্য তারা জান প্রাণ দিয়ে ফিল্ডে নেমে গেল। অথচ আপনাকে যদি আমি প্রমাণ দেই যে কয়েকদিন আগে যখন তারা সুইচ গেটগুলো খুলে দিয়ে যখন
আপনার কি বলে নোয়াখালী, আপনার কুমিল্লা, তারপরে চিটাগাংয়ে যে বন্যাটা সৃষ্টি করলো, সেইখানে কিন্তু হিন্দু অধ্যুষিত এরিয়াও ছিল। কোনো হিন্দুর যে মানুষ মারা যাবে, তার জাত বংশের লোক মারা যাবে, ওই কথা কিন্তু তারা চিন্তাও করে না। তারা হিন্দুদের মেরে তারা একটা কজ দেখিয়ে ওইখানে তারা পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাচ্ছে, যুদ্ধ করতে চাচ্ছে। এটা আমার মনে হয় যে শুধু আমরা একাই হারবো, আমরা হারবো না, কারণ আমরা জয় করার জাতি। আমাদের অনেক কিছু না থাকতে পারে, তাদের মতো অত লোক না থাকতে পারে, কিন্তু আমি আপনাকে একটা প্রমাণ দিতে পারি। চীনের সঙ্গে অরুণাচলের সঙ্গে যখন তাদের যুদ্ধের সমস্যা হয়, তখন কিন্তু তাদের দেশের 40,000 সৈনিক কিন্তু আপনার কি বলে ছুটির আবেদন করেছিল। তো তাদের যে আমাদের যে কোনো মানুষ, আমাদের এক একটা আলিফ প্রত্যেকটা গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা কিন্তু নিজের জীবন দিয়ে দলকে দেশকে রক্ষা করতে জানে। আমি কোনো ধর্মের কথা এখানে বলছি না, কোনো দলের কথা বলছি না, দেশের প্রশ্নে আমরা বলতে পারি। জি বলেন। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে আমরা আছি। আপনারা আমাদের সঙ্গে চ্যানেল আইয়ের অনলাইনে যুক্ত থাকুন। জি, আপনি দেশের প্রয়োজনে আমরা যে তোমার ভয় নাই মে আমরা লড়তে জানি, জীবন দিতে জানি, সেটা আমাদের দেশের মানুষ প্রত্যেকটা জায়গায়, ইভেন আপনার 2 মাস আগে 4 মাস আগে যেটা দেখিয়েছে আমাদের সন্তানরা, তো সেখান থেকে প্রত্যেকটা দেশেরও শিক্ষা নেওয়া উচিত। বাংলাদেশ লড়াই করার জাতি, বাংলাদেশ জীবন দেওয়া, রক্তে যাদের আগুন থাকে, যাদের রক্তে রাজনীতি থাকে, যাদের রক্তে গণতন্ত্র থাকে, সেইখানে যদি কেউ যদি অপপ্রচার করে, অপচেষ্টা করে, হতে পারে তারা আপনার আমেরিকার মধ্যে বলেছে যে তাদেরকে অপচেষ্টা করা হচ্ছে। এই যে এটা ইতিমধ্যেই কিন্তু প্রমাণ হয়ে গেছে বিশ্বে যে আমরা সত্যের পক্ষে দাঁড়িয়ে আছি। তো আমরা যে সত্যের সঙ্গে দাঁড়িয়ে আছি এবং তারা অসত্য, এটা কিন্তু প্রমাণ হয়ে যাওয়া একটা জিনিস। এবং আপনি দেখেন যে এটাকে কেন্দ্র করে তারা কি করেছে, তারা আমাদের হাই কমিশনে অ্যাটাক করেছে। শুধু অ্যাটাকই করে নাই, ওখানে যারা মুসলিমরা আছে তারা বিভিন্ন জায়গায় ভয়ে পালিয়ে যাচ্ছে। এই যে মুসলিমরা, এরা তো ওদের দেশেরই নাগরিক, তার মানে তারা কি বলতে চায় যে বাংলাদেশকে উল্লেখ করে তারা তাদের দেশে আপনার ধ্বংসযজ্ঞ চালাবে, তারা মুসলিমদের উপর ধ্বংসযজ্ঞ চালাবে। তো এটা আমার মনে হয় না যে 2024-এর পরে এটা এত সহজতর হবে, কারণ ইতিমধ্যেই কিন্তু আমরা সবাই জানি, এই বিশ্ববাসী জানে এবং এই এশিয়া মহাদেশের সবগুলো দেশ জানে, ভারতের সঙ্গে কারো কোনো বন্ধুত্ব নাই। যেটুকু বন্ধুত্ব জোর করে বাংলাদেশ আমরা সৃষ্টি করতে চাই, চেষ্টা করি আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করার জন্য। কিন্তু আপনি নেপালের দিকে তাকান, ভুটানের দিকে তাকান, আপনি শ্রীলঙ্কার দিকে তাকান, আপনি মালদ্বীপের দিকে তাকান, প্রত্যেকটা দেশ তারা কিন্তু প্রত্যেকটা দেশ দখল করে লুটেপুটে খাওয়ার জন্যই তারা দখল করেছিল। তারা বাংলাদেশকেও তাই করেছে। বাংলাদেশের ব্যবসায়ী শ্রেণীদেরকে শূন্য করে ফেলেছিল, আপনার গার্মেন্টসগুলোতে তারা দখল করে ফেলেছিল, তাদের ব্যবসা ঢুকিয়ে ফেলেছে। তারা আপনার এই দেশে চাকরি করে এদেশ থেকে টাকা নিয়ে চলে যেত, যেখানে আমাদের ভাইয়েরা প্রবাসীরা আপনার 12-13 বিলিয়ন ডলার ইনকাম করে বছরে পাঠাতো, তার 11 বিলিয়ন ডলারই তারা নিয়ে যেত। তো এইটা এখানে আমার মনে হয় পররাষ্ট্রনীতিরও কিছু ভুল, কিছু দুর্বলতা আছে কিনা এই বিষয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করব। একটু আপনার কাছে আসতে চাই। এই যে আমরা হিন্দু নেতার গ্রেফতার, হিন্দুত্ববাদ, এগুলো নিয়ে যে ধরনের সংকট তৈরি হয়েছে সেটি নিয়ে কথা বলছিলাম, এবং পাশাপাশি হচ্ছে ভারতের যে আচরণ, এগুলো নিয়ে কথা বলছিলাম। আমাদের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ আর নতজানু নীতি মানবে না, আমরা সব অধিকার এবং সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব চাই। এই যে আমরা বলছি আমাদের সম অধিকারের কথা বলছি, আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে আমাদের সম্মানের কথা বলছি, কিন্তু সেজন্য তো আমাদের শক্ত পররাষ্ট্র নীতি দরকার। আমরা কি আমাদের জায়গায় ঠিক আছি? না, এই দেখেন, এই জায়গায় একটু বলতে হয় যে বাংলাদেশ কিন্তু একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, এবং বাংলাদেশে 90% মুসলমান হওয়ার পরেও আমাদের দেশে আমরা অন্য ধর্মাবলম্বী যারা, তাদের সাথে যে সৌহার্দ্যপূর্ণ ইতিহাস আমাদের রয়েছে, এটা 1000 বছরের ঐতিহ্য আমাদের। আপনি দেখেন বাবরি মসজিদ ভাঙা হলো, এবং সেখানে যে রাম মন্দির ছিল এটা কিন্তু ঐতিহাসিক প্রমাণ করতে পারে নাই, কিন্তু এটা প্রমাণিত সত্য যে বাবরি মসজিদ ভাঙা হলো এবং সেখানে রাম মন্দির আবার স্থাপন করা হলো। এখনো আরো অনেকগুলো মসজিদের ব্যাপারে এরকম বলা হচ্ছে। এটা হলো যে ঐতিহাসিকভাবে সত্য
যে রাম মন্দির ছিল এটা প্রমাণ করতে পারে নাই, কিন্তু আমরা দেখেছি ঐতিহাসিকভাবে এটা সত্য যে তারা বাবরি মসজিদ ভাঙলো এবং সেখানে রাম মন্দির নির্মাণ করলো। এই ধরনের একটি জঘন্যতম কাজ আমাদের সারা বিশ্ব দেখেছে এবং প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের 90% মুসলমান তারা এই দেশের কোনো মন্দিরে আঘাত করে নাই, কোনো মন্দির, এমনকি আমাদের এখানে যারা সনাতন ধর্মের মানুষ তাদের বাড়ি ঘরে কোথাও করে নাই, বরং তাদেরকে প্রোটেক্ট করা হয়েছে। এটাই হলো বাংলাদেশ। আর আজকে আপনি যে অবস্থাটা দেখেন যে এই যে 16 বছর যে ফ্যাসিস্ট সরকার তথাকথিত একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকেছিল এবং শুধুমাত্র ভারতের পাশে যেভাবে সহযোগিতা নিয়ে এবং তাদেরকে গুণকীর্তন করে এই সরকার টিকেছিল হাসিনা, এবং যখন এই দেশের ছাত্র জনতা অভ্যুত্থান করলো তখন পৃথিবীর কোনো রাষ্ট্রে তার যাওয়ার সুযোগ ছিল না। এবং একটা দেশের প্রধানমন্ত্রী যখন আরেকটা দেশে যায় তার যে কূটনৈতিক সম্পর্ক এবং ওই দেশে যাওয়ার যে প্রোটোকল সব কিছু লঙ্ঘিত করে গোপনে তাকে কিন্তু আশ্রয় দিল। এরপরে সেই দেশে থেকে সে ষড়যন্ত্র করে সারা পৃথিবীতে এক ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী। এটা কিন্তু ভারত সরকার অ্যালাউ করছে, কারণ সেটা আমরা দেখছি যে ভারত শেখ হাসিনাকে জখের ধনের মতো আগলে যেটা রেখেছে। আপনি বলেছেন সেই জায়গাটা আমি আসছি, সেটা হচ্ছে যে এখন এই যে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রীকে ভারত যখনই আশ্রয় দিয়েছে এবং তার যে সমস্ত অপকর্মগুলো যা এখন পর্যন্ত করে যাচ্ছে তা প্রোটেক্ট করছে, এবং ভারতের যে মিডিয়া তারা প্রকাশ্যে অপপ্রচার করছে আমাদের বাংলাদেশ সম্পর্কে, এবং তারা এই উস্কানি দিয়ে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে যাচ্ছে। সেই জায়গায় আমাদের সরকারেরও উচিত হবে না যে এই ধরনের উস্কানিতে পা দেওয়া। তারা দিচ্ছেও খুব একটা না, কিন্তু এই ধরনের একটা অস্থিতিশীল পরিবেশ তো তারা তৈরি করার চেষ্টা করবে। কিন্তু বাংলাদেশের যে ইতিহাস আছে, আমাদের মানুষের যে ধৈর্য আছে, সেই জায়গার থেকে আমাদের এটা মোকাবেলা করতে হবে। এবং আমি মনে করি যে এই যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু সেখানে একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে যে আদালত, শেখ হাসিনার আদালত যেভাবে পরিচালিত করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তার সময়ের আদালত যাতে মানুষ ন্যায় বিচার পায় সেই জন্য কিন্তু সরকারকে নিশ্চিত করতে হবে। কারণ আমি অন্যায় করেছি কিংবা ন্যায় করেছি ততক্ষণ পর্যন্ত প্রমাণিত হবে না যতক্ষণ পর্যন্ত আদালত কর্তৃক সে দোষী সাব্যস্ত না হবে। সেই জায়গায় কিন্তু আমাদের এখানে ন্যায় বিচার আমরা আদালতের কাছে দেখছি না। এই কারণেই এই সরকার সম্পর্কে আমাদের একটা ভুল মেসেজ জনগণের কাছে যাচ্ছে এবং বহির্বিশ্বেও যাচ্ছে। এই জায়গাটাও আমাদেরকে নিশ্চিত করতে হবে যে আমি আদালতে যাচ্ছি, আমার একজন অ্যাডভোকেট দাঁড়ানোর সুযোগ পাচ্ছে না, কিংবা এই যে মামলাগুলো যেভাবে খালাস হয়ে যাচ্ছে, সবগুলো নিয়েই আমাদেরকে ভাবতে হবে। এবং এই জায়গায় আমরা যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছি তাদেরও এই জায়গাটা সহনশীল হতে হবে, এবং যে জাতীয় ঐক্যের কথা আমি প্রথম বলেছি এই জায়গাটা আমাদের গুরুত্ব দিতে হবে। তা না হলে এই পতিত সরকার যেভাবে উস্কানি দিবে এবং এই সরকারকে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, ওই জায়গার থেকে বেরিয়ে আসতে হলে এই সব ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। যদি একটা সম্পূরক প্রশ্ন করি, অনেক মানুষ বহির্বিশ্ব দেশকে অস্থিতিশীল করতে চাইতে পারে, সরকারকে তো সেটি প্রোটেক্ট করতে হবে। যখন চিন্ময় কৃষ্ণ দাস, তিনি একটি ভিন্ন ধর্মের নেতা, তিনি যদি ইস্কন থেকে বহিষ্কৃতও হন, কিন্তু তার কিন্তু অনেক ভক্ত সমর্থক আছে, তাকে গ্রেফতারের বিষয়ে সরকারেরকে আরেকটু সচেতন হওয়া কিংবা জনগণকে আরেকটু জানিয়ে যে তার অপরাধটি কী এবং কেন গ্রেফতার করা হলো, এই ব্যাপারে কি একটু সেন্সিটিভ হওয়ার দরকার ছিল কি না? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোনো জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে হিন্দুদের উপরে না, সরাসরি মন্দির ভাঙচুর হচ্ছে, হয়তো কোনো কি অতি উৎসাহী জনগণ এটি করতে পারে, সেক্ষেত্রে হিন্দুরা যদিও এখানে যদি নিরাপদও থাকে, তারা কি মানসিকভাবে সেই নিরাপদ বোধটা করছে? আপনি কি মনে করেন? দেখেন, এই 5ই আগস্টের পরে কিছু ঘটনা ঘটেছে এবং এরপরে সরকার এবং আমরা যারা রাজনীতি করছি আমরাও অনেক সচেতন ছিলাম। এর প্রেক্ষিতেই এই সরকার আসার পরে যে তাদের সবচেয়ে বড় ধর্মীয় যে পূজা হয়েছে, আপনি কি লক্ষ্য করবেন যে সেখানে কিন্তু সব দল এবং ধর্মের মানুষেরা
বিশেষ করে মুসলমানেরা প্রকাশ্যে তাদের মন্দির পাহারা দিয়েছে এবং তারা যাতে নির্বিঘ্নে পূজা তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে এই ব্যাপারে ছুটি দেওয়া হয়েছে। এটা কিন্তু এর আগে এই 53 বছরে কেউ করে নাই, এই যে এত সময় ছুটি তাদেরকে দেওয়া হয়েছে এবং সরকারিভাবে এবং দেশের জনগণ রাজনৈতিক দলগুলো সবাই মিলে মন্দির পাহারা দিয়ে তাদের নির্বিঘ্নে পূজা করার সুযোগ দেওয়া হয়েছে। তারপরে এই ধরনের ঘটনা যে ঘটছে এই জায়গায় সরকারকে, যেটা আমি একটু আগে বলেছি, সতর্ক থাকতে হবে। এখন চিন্ময় দাসকে কেন গ্রেপ্তার করা হলো, কোন জায়গায় পতাকা উড়ানো হয়েছে, কি হয়েছে, এটা কিন্তু নিয়ে ডিটেলস আমরা পাচ্ছি না। এখন যদি মনে করি যে সরকারের মধ্যেও অদৃশ্য একটা শক্তি এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করেছে, মানুষের নামে পতাকা অবমাননার মামলা রয়েছে, মানে সে কি অন্য কোনো ভাবে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত কিনা সেটিও বোধহয় পরিষ্কার করা। আমরা সেই কথাটাই বলছি যে এই যে তার বিরুদ্ধে একটা যে মামলা দেওয়া হলো, রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হলো, এখন রাষ্ট্রদ্রোহ মামলা তো হঠাৎ করে দেওয়া যায় না, তাকে তো অন্যান্য গ্রেপ্তার করে তদন্ত করে জনসম্মুখে তো এই জিনিসটা পরিষ্কার হওয়ারও দরকার ছিল। আবার তাকে যখন আদালতে নেওয়া হচ্ছে সেখানে শত শত মানুষ তার পক্ষেও যেরকম যাচ্ছে তার বিপক্ষেও মিছিল করছে। কেন আদালত প্রাঙ্গণে এটা হবে কেন? আদালত প্রাঙ্গণে কোনো ব্যক্তি পক্ষে এবং বিপক্ষে মিছিল করার সুযোগটা কেন দিচ্ছি? এটা কিন্তু আপনি দেখেছেন যে 5ই আগস্টের পর থেকে এটা হচ্ছে। আদালত প্রাঙ্গণকে আমরা কিন্তু নিরাপদ রাখতে পারছি না। এখন স্বৈরাচার বলতে আমরা যদি সবাইকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দিই, পুলিশকে লাগিয়ে দিই, জজ সাহেবকে লাগিয়ে দিই, যদি উনি জামিন দেয় তাহলে যদি আমরা বলি যে আওয়ামী লীগের দোষর, আর যদি জামিন না দেয় সুপ্রিম কোর্টের বিচারাঙ্গনে বিচারককে ডিম মারা হয়েছে। এবং আপনি দেখেন যে মব জাস্টিস, যেটা আমার সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, তারা তো ভীত সন্ত্রস্ত। এবং এই যে 5ই আগস্টে আমি এই জায়গায় একটু আপনাকে বলি যে আমার বাড়ি মাগুরাতে এবং আমি সেখানে দেখেছি যে 4ই আগস্ট যে ঘটনা, সেই ঘটনাকে নিয়ে 10ই আগস্ট নাশকতার মামলা হয়েছে। 359 জনকে আসামি করা হলো এবং তারা কেউই জামিন নিতে পারছে না। এখন 359 জন আসামি তারা সমস্ত মাগুরা জেলার বিভিন্ন প্রান্তের, এমনকি যে বাদী আমার গ্রামে, এবং আমার গ্রাম ওই ঘটনার থেকে 25 কিলোমিটার দূরে, এবং আমার গ্রামের দেখেছি যে 15-20 জন সেখানে আসামি হয়ে গেল। এবং একটা মাঠের কৃষক, আমি জানি আমার নিজের গ্রামের, এই জন্য দায়িত্ব নিয়ে বলছি। এবং সেখানে আমি হয়তো তাকে চিনে না, এরকম অনেকেই আছে। এবং এই ঢাকাতেও দেখেন যে হত্যা মামলা হয়েছে, সেই হত্যা মামলার আসামিকে সে চিনে না, সে বলছে যে আমাকে বলেছে অমুকরা, আমি স্বাক্ষর করে দিয়েছি। তো এই অবস্থা চললে তো জুলাই আগস্টের ছাত্র জনতার যে অভ্যুত্থান, এবং সবচেয়ে বড় যে কথাটা, একটা মানুষ তো আগস্টে সে তো মারা গিয়েছে, পুলিশ প্রকাশ্যে পিটিয়ে মেরেছে। এবার দেখেন আমাদের এই গণফোরামের জাতীয় কাউন্সিল উদ্বোধন করলাম একটা শহীদের বাবাকে দিয়ে, এবং সেই ছাত্র ফারহান, আপনারা জানেন যে সে ঢাকার একটা নামকরা স্কুলের কলেজের সে মেধাবী ছাত্র, 17 বছর বয়স। এই মেধাবী ছেলেকে তার বাবা, ফারহানের বাবা শহীদুল ইসলাম, আটকে রাখতে পারে নাই, সে জোর করে চলে গিয়েছে এবং পুলিশের কাছে 27 নম্বর যে সে বুক পেতে দিয়েছে, দিয়ে সে মারা গেল। এখন এই যে মারাটা গেল, এখন আপনি তার ন্যায় বিচার রাষ্ট্র নিশ্চিত করবে না? এখন সেখানে এই যে মামলাগুলো যাদের দেয়া হচ্ছে, হত্যা মামলায় যে ব্যারিস্টার সারা হোসেন প্রকাশ্যে বলেছে মামলার ব্যাপারে যে অধিকাংশ মামলা যে উপাদান থাকা দরকার সে উপাদান না, এই মামলাগুলো প্রমাণ করতে পারবে না। তাহলে তো আপনি আগস্টে যারা মারা গেল তাদের নিয়ে অপরাজনীতি হচ্ছে মামলার নামে। তো এইটা যদি চলতে থাকে তো চিন্ময়েরও তো এরকম ঘটনা ঘটছে। এই জন্য আমি মনে করি যে সরকারের মধ্যে একটা অদৃশ্য সরকার আছে, যারা সরকারকে অস্থিতিশীল করবে, বিতর্কিত করবে, এবং আন্তর্জাতিকভাবে তখন আমাদেরকে এইভাবে দেখানো হবে যে এখানে ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে না। সেই জন্য আমি মনে করি সরকারকে আরও দায়িত্বশীল হতে হবে, আর সেই জায়গায় পুলিশ বাহিনীকে তাদেরও অনেকটা সচেতন হতে হবে। আরেকটা কথা সেটা নিশ্চিত করা দরকার, যেটা যে পুলিশের কাছে মামলা, আমি জিজ্ঞেস করেছি অনেক জায়গায় যে এই মামলাটা কেন নেওয়া হলো, এটা তো একটা সাজানো মামলা। যেহেতু আমি রাজনীতি করি, একটা পার্টির জেনারেল সেক্রেটারি, সারা দেশে আমার কাছে বলা হয়, আমি যখন তাকে প্রশ্ন করি তখন সে বলে যে মামলা দিয়েছে। এমনকি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার সময় তাকে বলার পরে বলে যে পুলিশ তো মামলা করে নাই। তো
তো এখন পুলিশ যে মামলা নিচ্ছে, সেই মামলাটা নেওয়ার ক্ষেত্রে উনি তদন্ত করবে না। আরেকটা লাস্ট কথা আপনাকে বলি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হলো আগস্টের যে মামলাগুলো করা হয়েছে সেই মামলাগুলো তদন্ত না করে কোনো আসামিকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু সারা দেশে আপনি যদি দেখেন মামলা বাণিজ্য শুরু হয়ে গেছে, এমনকি বাদী অনেক জায়গায় অ্যাফিডেভিট করে দিয়েছে অনেক আসামিকে, 400-500 আসামি। তার মানে যে তদন্ত হওয়ার আগেই বাদী যদি তাকে অ্যাফিডেভিট করে দেয়, এটাও পত্রিকা আসছে, রিপোর্টে আসছে, আমি জানি, আপনারাও জানেন। তাহলে সেখানে এই আগস্টে আমি আমার একজন মেধাবী তরুণ কিংবা রিক্সা চালক কিংবা শ্রমিক তারা জীবন দিল, অথচ সেটাকে নিয়ে আমরা বাণিজ্য করছি। তো সেখানে তো এটা তো বিজয়ের মাস। তা আমাদের তো এটা মনে রাখতে হবে, রাষ্ট্রকে নিয়ে আমি যা ইচ্ছা তা করতে পারি না, এবং রাষ্ট্রের যে দায়িত্বশীল আচরণ একজন নাগরিক হিসাবে, একটি রাজনৈতিক দল বা শক্তি হিসাবে আমার যা রয়েছে সেটা আমাকে করতে হবে। নাহলে ইতিহাসের আস্থা করে এই ফ্যাসিস্টের মতো আমাদেরও কিন্তু চলে যেতে হবে। জনগণ কিন্তু মানুষকে সেটা মনে রাখে এবং বাংলাদেশের একেবারেই পরিষ্কার। আপনি বললেন যে সরকারের মধ্যে একটি অদৃশ্য শক্তি রয়েছে এবং দেশটাকে আমরা একেবারে খাদের কিনারে নিয়ে যেতে পারি না, এখান থেকে আমাদেরকে নিশ্চয়ই বেরিয়ে আসতে হবে। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে জানতে চাই, সরকার নিয়ে অনেক কথা হচ্ছে, সরকার খুব দ্রুত গতিতে তার সংস্কার কাজগুলো করছে না, কিংবা অনেক বিষয়ই আমরা পরিষ্কার না। কিছু কিছু বিষয় তারা অবশ্য পরিষ্কার করার চেষ্টা করছেন, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। উনি যেটি বলছিলেন যে মিজানুর রহমান, সরকারের মধ্যে এক ধরনের অদৃশ্য শক্তি কাজ করছে, কোনো অদৃশ্য শক্তি কাজ করছে কিনা, এবং রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়, সরকার কি চায়? দেখেন, সরকার এখানে রহস্যজনক আচরণ করছে নির্বাচন নিয়ে। আর এই যে অদৃশ্য সরকারের মধ্যে যে অদৃশ্য সরকার আছে যেটা উনি বললেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত না। কারণ সরকারের মধ্যে দৃশ্যমান সরকারই আছে, আরেকটা অদৃশ্য না। এইখানে যাদেরকে, যারা পতিত সরকার, তাদের মানে মনোনীত লোকজনই কিন্তু ওখানে বেশি, এবং অনেকের নামে এই ধরনের কথা আসে যে উনি উপদেষ্টা হওয়ার আগে কোথায় কোথায় গিয়েছিলেন, বিএনপির লোক কোথায় আছে কোথায় কি সরকারের মধ্যে? না, সরকারের মধ্যে বিএনপি তো এখন বড় শত্রু মনে করে সরকার। বিএনপি সামনে ইলেকশন হলে বিএনপি সবচেয়ে বড় দল, জনগণ বিএনপিকে ভোট দিবে, সো বিএনপিকে আটকাও। তো এটা বিএনপিও বুঝে না যে তা না, কিন্তু বিএনপি তারপরেও চাচ্ছে, বিএনপির যে আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি বলেছেন যে এই সরকার সফল হোক আমরা চাই, এবং এই সরকার সফল হওয়া মানে আমাদের সফল হওয়া। এই সরকার সফল হওয়ার জন্য যা যা দরকার আমরা সম্পূর্ণ করতে পারি। এই সরকারকে যে কোনো মূল্যে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু তারপরেও যদি এই সরকার ব্যর্থ হয়, তার মানে কি বলতে চেয়েছেন উনি? যে আমাদের যদি না ডাকেন, আমাদের সঙ্গে না কথা বলেন, নিজে নিজে ডিসিশন নেন, ব্যর্থ হয় সেই দায়িত্ব আমরা নিতে পারি না। কারণ আমরা তো তাদেরকে সহযোগিতা করার আপ্রাণ চেষ্টা বলছি, তারপরে সরকারের নিতে হবে। এখানে বেসরকারি লোক গিয়ে সরকারকে বলতে পারে না আমি তোমাকে সহযোগিতা করতে চাই, যেটুকু বলার উনি প্রত্যেকটা বক্তৃতায় বলছেন। এখন আমার কথা হলো যে সরকার কতটুকু নিবে এবং দিবে। সরকার যদি না নেয়, সরকার আপনি জানেন 5 মাসে পড়েছে, একদম কিন্তু কম সময় না, 5 মাসে পড়েছে আরও 2 দিন আগে। তো সরকার 5 মাসে পরে কাজগুলো যে এত ঢিলে ঢালামিকভাবে করছেন সরকার মনে করছেন বহু বছর তাকে সে এইভাবে থাকবেন, সে তার মতো করে কাজ করবেন। নো, সংস্কার মানে সংস্কার হচ্ছে চলমান। আপনি যে কথাটা শুরুতে বলেছেন, সংস্কার শেষ করে ইলেকশন দিবে, এটা হবে না। বলে না যে 80 মন ঘিও জুটবে না, কমলা সুন্দরীও নাচবে না। অভিমানের কথাও বলছে, রাজনৈতিক দলগুলো চাইলে আমরা নির্বাচন দিয়ে এটা হচ্ছে তার ইরেসপন্সিবল কথাবার্তা। এটা রেসপন্সিবিলিটি নিয়ে উনি কথা বলেন নাই। এটা আরেকটা দুঃখজনক অধ্যায়। কারণ সরকার ফানি হিসেবে দেখছেন হয় রাজনীতিবিদদের, আর না হয় উনি এই ধরনের ইরেসপন্সিবল লোক উনি না। উনি বেশ দায়িত্বশীল, উনার ব্যাকগ্রাউন্ড তাই বলে। তো উনি এই ধরনের ইরেসপন্সিবল কথা বলতে পারেন না। রাজনীতিবিদরা তো চাইবেই। রাজনীতিবিদদের সঙ্গে উনি কি আচরণটা করেছেন, উনি বলেছেন একটা জায়গায় 3টা বা 4টা আপনার হওয়ার পরে, কি বলে, ভাষণ হওয়ার পরে উনি বলেছেন যে হ্যাঁ আমি নির্বাচন দিব, তবে কিন্তু আছে যে সংস্কার হওয়ার পরে 100 দিনের ভাষণে 100তম দিনের দিন বলেছেন। তো এইভাবে তো আসলে হবে না। উনাকে রাজনীতিবিদরা, লাইক বিএনপি সবচেয়ে বড় দল,
বিএনপি যদি বড় দল হয় তাহলে বিএনপি যদি 1 হয় 2 3 4 5 6 7 8 9 10 11 সব খালি, 12-14তে গিয়ে কোনো দলের নাম থাকতে পারে। সরি টু সে, এটা আমি অহংকারের সঙ্গে বলছি না, এটাই বাস্তব, যে কারণে তারা আরও অনীহা পোষণ করে নির্বাচন না দেওয়ার জন্য। তো সরকার যদি এই ধরনের কথা, বিএনপির মতো একটা দলের প্রতিনিধিরা যখন যে বলেন যে আমরা যৌক্তিক সময় চাই, তো সরকারের কিন্তু ইশারায়, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, ইশারা বুঝেন নাই সরকার। দ্বিতীয় দিন বিএনপি বলেছেন আমরা একটা রোড ম্যাপ চাই, সেই ইশারাও সরকার বুঝলেন না। তৃতীয় দিন বিএনপি যখন বলেছেন আমরা নির্বাচন কবে হবে এটার একটা হিসাব চাই, তখন সরকার 100 দিন ততদিনে পূর্ণ হয়ে গেছে, সরকার বলছে হ্যাঁ নির্বাচন দিব তবে। এই যে তবে দিয়ে শুরু করেছে, তবে দিয়ে শুরু করে যে অঙ্ক মিলানো যায়, সরকার যদি ওরকম করে অঙ্ক মিলাতে চায় তাহলে সেটাও কিন্তু বেশি দিন লাগবে না। আজকে দেশের কিছু কিছু সমস্যা এই মুহূর্তে পড়েছে দেশ, সেই সমস্যা আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল জিও পলিটিক্স হিসেবে জিওভাবে এটা মিটে যাবে, এবং সেই জিও হিসেবে মিটে যেতে সরকারের সাথে বিএনপি বা অন্য দলগুলোর আপনার যেভাবে কথা হয়েছে জাতীয় ঐক্যের ব্যাপারে, ঠিক একইভাবে শুধুমাত্র বিদেশিদের জন্য জাতীয় ঐক্য এবং কোনো দেশীয় রাষ্ট্রীয় কোনো সব কিছু হিসেবের জন্য জাতীয় ঐক্য, কিন্তু নির্বাচনের জন্য কিন্তু জাতীয় ঐক্য না। সরকারকে এটা বুঝতে হবে। এই মেসেজটা সরকার যত ভালোভাবে গ্রহণ করবেন তত জাতির জন্য মঙ্গল, সরকারের জন্য মঙ্গল। সরকার যদি গ্রহণ না করেন তাহলে আমাদের জন্য দুঃসময়। এই কারণে বলবো যে আমরা আসলে খুব দুর্ভাগা জাতি। আমাদের কথা হয় আমরা কাউকে বুঝাতে পারি না, কিংবা কেউ আমাদের কথা বুঝতেই চায় না। আমাদের জন্মই হয়েছে মনে হয় খালি আন্দোলন করার জন্য। আমি মাঝে মাঝে বলি এই কথাগুলা। তো এই যে আমরা চাই না যে নতুন সরকার, আমাদের সরকার, আমরা তাদের সাথে আন্দোলন করে মুখ কালাকালি করে তাদের বিদায় নিতে হোক, এটা আমরা চাই না। আমরা চাই ওনারা আমাদের ভাষাটা বুঝুক, আমাদের পালসটা বুঝুক। রাজনীতিবিদ হতে গেলে যেমন ডাক্তারের চেয়ে কোনো অংশেই পালসের কাজ কম করেন না, পালস বুঝতে হয়, ঠিক তেমনই সরকারের অভিজ্ঞতা থাক বা না থাক, পালস বোঝার কাজটা সরকারের অবশ্যই করা উচিত। যত তাড়াতাড়ি পালস বুঝবে জনগণের, তত তাড়াতাড়ি সরকার বিতর্কের ঊর্ধ্বে থাকবে। আমরা চাই না এই অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কের মধ্যে থাকুক। আমরা চাই না এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনীতিবিদদের অবহেলা করে, অবজ্ঞা করে নিজেরা আবার চরম বিতর্কের জন্ম দিক, এটা আমরা চাই না। জি, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি শেষ করছি। আমাদের সম্মানিত অতিথিরা যেটা বললেন সেটি দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমরা বাংলাদেশের জনগণ যেমন এক, রাজনীতিবিদরাও এক, এবং তারা নির্বাচনের কথা বলছে রাজনৈতিক দলগুলো, কিন্তু নির্বাচনের আগে যে যৌক্তিক সংস্কারের কথা আমরা সবসময় বলছি, সেই যৌক্তিক সংস্কারগুলো যেমন নির্বাচন ব্যবস্থার সংস্কারের কথা, সংবিধানের যদি কোনো সংস্কার দরকার হয় সেই সংস্কারগুলো নিশ্চয়ই আমরা পাবো, এবং আমাদের দেশ, আমরা যে সুন্দর একটি বাংলাদেশের প্রত্যাশা করি সেই দিকে আমরা নিশ্চয়ই এগিয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।